Hello and welcome to the week 6 online class of the course of Law of the Sea. Law of the Sea এর ষষ্ঠ সপ্তাহের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাহমিদুল ইসলাম, lecturer, Department of Law, World University of Bangladesh. So in this week we are going to talk about international straits and archipelagic waters. এই সপ্তাহে আমরা ইন্টারন্যাশনাল স্ট্রেট এবং আর্কিপেলাজিক ওয়াটার সম্পর্কে আলোচনা করব। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে ইন্টারন্যাশনাল স্ট্রেটস এবং আর্কিপেলাজিক ওয়াটার্স এর উপরে আমার যে লেকচার ভিডিও রয়েছে সেই লেকচার ভিডিও আপনাদের জন্য আপলোড করে দিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং পাশাপাশি আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো রয়েছে সেই ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে in order to do good in the upcoming quiz, which is quiz number 3. এই quiz number 3 টি আপনারা অবশ্যই সময়ের মধ্যে participate করবেন, and also you should participate in our week 6 general discussion forum at least once. কমপক্ষে একবার হলেও আপনারা এই week 6 এর general discussion forumটিতেও participate করবেন. You may ask any question regarding the lessons or you may put any comment in there. আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে সেই কমেন্ট কিংবা আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে পড়াশোনা সংক্রান্ত, আপনারা যতবার ইচ্ছা এই ডিসকাশন ফোরামটি ব্যবহার করতে পারবেন। So let's go to our lecture topic, which is international straits. তো প্রথমে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল স্ট্রেটস নিয়ে। A strait is a natural waterway, a contraction of the sea between two territories being of limited width. তো স্ট্রেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা ন্যাচারাল ওয়াটারওয়ে, মানে প্রাকৃতিকভাবে যে সমুদ্র পথটা গঠিত হয়েছে যার দুই পাশে হচ্ছে ল্যান্ড ম্যাস, মানে দুই পাশে ভূমি থাকবে এবং মাঝখানে একটা প্রাকৃতিক সামুদ্রিক একটা পথ থাকবে, সেই পথটাকে আমরা বলছি স্ট্রেট, এবং সেটা সাধারণত ন্যারো হয়ে থাকে বা বেশ সংকীর্ণ হয়ে থাকে। An international strait is a strait used for international navigation between one part of the high seas or an exclusive economic zone and another part of the high seas or an exclusive economic zone. So high seas আমরা জানি যে এটা প্রত্যেক রাষ্ট্রের যাতায়াতের জন্য সমান অধিকার রয়েছে। এখন হাই সিজ এর মধ্যেও এবং অনেক ক্ষেত্রে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যেও আমরা দেখব যে ইন্টারন্যাশনাল যে স্ট্রেট গুলো রয়েছে, যে কিছু ন্যাচারাল ওয়াটারওয়ে যার দুই পাশে ভূমি, এ ধরনের অঞ্চলগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সেখানে থাকে। তো এই জন্যই এটা একটা আলাদা ভূমিকা রয়েছে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর ক্ষেত্রে। The definition comes from Article 37 and 38 of the 1982 United Nations Convention on the Law of the Sea, and includes both straits which at some point are overlapped by the territorial seas of the bordering state or states, and those straits through which there is a continuous corridor of high seas or an exclusive economic zone. So Article 37 or 38, 37 এবং 38 নম্বর আর্টিকেল 1982 সালের যে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অর ইউএন ক্লজ, এই কনভেনশনের 37 এবং 38 নম্বর আর্টিকেলে কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্ট্রেটের সংজ্ঞাটা কি। স্ট্রেট বলতে আমরা যেটা বুঝবো যে কোনো একটা টেরিটোরিয়াল সি, একটা দেশের টেরিটোরিয়াল সি এর মধ্যেও সেটা পড়তে পারে, কোনো একটা বর্ডারিং স্টেটের সাথে পড়তে পারে, which is actually a narrow passageway through সিওয়ে, মানে একটা সিওয়ের মধ্যে দিয়ে একটা ন্যারো প্যাসেজওয়ে যে যার দুই পাশেই কোনো না কোনো একটা রাষ্ট্রের বর্ডার রয়েছে, রাষ্ট্রের টেরিটোরিয়াল সি কিংবা এক্সক্লুসিভ ইকোনমিক জোন রয়েছে। There are in the world over 200 waterways which would appear to satisfy the requirements of being an international strait. তো বিশ্বে 200-রও অধিক এই সমুদ্র পথ রয়েছে, যে সমুদ্র পথগুলোকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্রেট বলতে পারবো। তো আমরা যদি এখানে ইন্টারনেটে সার্চ করি, স্পেসিফিকলি যদি আমরা ইমেজ সার্চ করি, সেখানে আমরা দেখতে পারবো যে there are lots of straits. যেমন আমরা এখানে দেখছি স্ট্রেট অফ জিব্রাল্টার স্ট্রেট, সেখানে স্পেনের সাথে মরক্কোর পার্থক্যটা হচ্ছে খুবই কম, খুবই সীমিত অঞ্চল, এবং এটা কিন্তু ওভারল্যাপিং একটা জোন, মানে যেখানে মরক্কোর ইন্টারনাল ওয়াটার এবং স্পেনের ইন্টারনাল ওয়াটারটা ওভারল্যাপ করছে। তো এটা একটা আন্তর্জাতিক সমুদ্র পথ, এবং এই আন্তর্জাতিক সমুদ্র পথটার মধ্যে অন্যান্য দেশের জাহাজগুলো কিন্তু নিরাপদে ব্যবহার করার অধিকার রাখে। সো দিস ইজ আ গুড এক্সাম্পল অফ অ্যান ইন্টারন্যাশনাল স্ট্রেট, যে দুইটা দেশের
যে টেরিটোরিয়াল ওয়াটার আছে সেই টেরিটোরিয়াল ওয়াটারের ভিতরে এটা ওভারল্যাপ করছে, এমন একটা সামুদ্রিক পথ, এটাকে আমরা বলছি স্ট্রেট। দেন an example of a strait, এখানে আমি একটা এক্সাম্পল ব্যবহার করেছি ইরান, ওমান, ইউএই। তো এই তিনটা দেশের মধ্যে কিন্তু একটা অঞ্চল রয়েছে যে অঞ্চলটা কে বলা হচ্ছে দ্য স্ট্রেট অফ হরমুজ, যা কিনা 30 কিলোমিটারের চেয়েও কম, খুব সংক্ষিপ্ত একটা অঞ্চল, এবং এই সংক্ষিপ্ত অঞ্চলটা আন্তর্জাতিক পণ্য পরিবহনের জন্য উন্মুক্ত। এবং এই অঞ্চলটা হচ্ছে ভিতরের দিকে যে দেশগুলো রয়েছে, পার্সিয়ান গালফ অঞ্চলে যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এই সমুদ্র পথ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে তাদের যত রকম সামুদ্রিক পণ্যবাহী এবং তেলবাহী যে জাহাজগুলো রয়েছে, কারণ আমরা জানি মিডল ইস্ট কিন্তু তেল সম্পদে সমৃদ্ধ, তো তাদের তেলবাহী জাহাজগুলো কিন্তু আর বাইরে যেতে পারবে না যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। সুতরাং এজন্যই ইন্টারন্যাশনাল স্ট্রেটের গুরুত্ব এত বেশি, কারণ অনেক দেশ এবং অনেক দেশের অর্থনীতি এই স্ট্রেটের উপর অনেক ডিপেন্ডেন্ট। According to the Law of the Sea Convention, a regime of transit passage prevails with regard to both ships and aircraft through an international strait that is overlapped at least at its narrowest part by bordering territorial seas. So transit passage টা ইন্টারন্যাশনাল স্ট্রেটের উপর দিয়ে সবসময়ই অ্যালাউড, এবং ট্রানজিট যে প্যাসেজটা কিংবা ট্রানজিটের যে অধিকারটা সেটা শুধুমাত্র জাহাজের জন্য নয়, সেটা বিমানের জন্য প্রযোজ্য। So transit passage which shall not be impeded means the exercise of the freedom of navigation and overflight solely for the purpose of continuous and expeditious transit of the strait. So এখানে ট্রানজিট বলতে বোঝানো হয়েছে যে একটা অঞ্চল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এবং ফ্রিডম অফ ন্যাভিগেশন এন্ড ওভারফ্লাইট, এই যে ফ্রিডমটা, এই ফ্রিডমটাকে ব্যবহার করাকে বলা হচ্ছে ট্রানজিট প্যাসেজ। While in transit passage, ships and aircraft must avoid any threat or use of force against the sovereignty, territorial integrity, or political independence of the state bordering the strait, and refrain from any activities other than those incident to the normal modes of continuous and expeditious transit unless rendered necessary by force majeure or by distress. তো এই সেন্টেন্সে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে এই যে ট্রানজিটের যে অধিকারটা, এই ট্রানজিটের অধিকার থেকে আমরা বুঝতে পারি যে ইন্টারন্যাশনাল যে স্ট্রেট গুলো রয়েছে, আন্তর্জাতিক যে ন্যারো প্যাসেজ ওয়ে গুলো রয়েছে, ন্যারো প্যাসেজ ওয়ে গুলোর মধ্যে দিয়ে কোন দেশের জাহাজ যেতে পারবে, কোন দেশের উড়োজাহাজ পর্যন্ত যেতে পারবে, কিন্তু সেটা হতে হবে পিসফুল পারপাসে, মানে সেটা সংলগ্ন দেশের কোনো ক্ষতি করে কিংবা সংলগ্ন দেশের জন্য কোনো রকম থ্রেট হিসেবে ব্যবহৃত হতে পারে এমন সিচুয়েশন ক্রিয়েট করা চলবে না। যদি সংলগ্ন দেশ মনে করে যে এখানে অন্য দেশের জাহাজটা চলাচলটা স্পেসিফিক ক্ষেত্রে, একদম স্পেসিফিক কোন একটা সিচুয়েশনে যদি তারা দেখে যে এখান দিয়ে যুদ্ধজাহাজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং সেই যাত্রাটা থ্রেটনিং ভাবে ব্যবহার করা হচ্ছে, এমনকি আমাদের দেশের যে পণ্যবাহী জাহাজ রয়েছে সেগুলোকে তারা যেতে দিচ্ছে না, তো এরকম একটা সিচুয়েশন যদি অ্যারাইজ করে, ইন দ্যাট কেস দ্য বর্ডারিং কান্ট্রি ক্যান টেক অ্যাকশন এগেইনস্ট দ্য ওয়ারশিপস, সেই ওয়ারশিপ গুলোর এগেইনস্টে সেখানে কিন্তু তারা অ্যাকশন গ্রহণ করতে পারে। বাট আদারওয়াইজ ইভেন দ্য ওয়ারশিপস হ্যাভ আ ডিগ্রি অফ রাইট টু পিসফুল ট্রানজিট থ্রু দি international straits. So vessel in transit must comply with generally accepted international regulations, procedures and practices for number 1 safety at sea, and number 2 the prevention, reduction and control of pollution from ships. তো এই যে vessel in transit যেগুলো আছে, মানে এই ইন্টারন্যাশনাল স্ট্রেট বা যেই ন্যারো অঞ্চলটা দিয়ে যে জাহাজগুলো যাচ্ছে, সেই জাহাজগুলোকে অবশ্যই দুইটা দিক মাথায় রাখতে হবে। নাম্বার 1 ইজ সেফটি অ্যাট সি, মানে হচ্ছে যে সেফটিটা তাকে অবশ্যই মেনটেন করতে হবে, যে এমন কোনো কাজ সেই জাহাজটা করতে পারবে না যাতে সে তার নিজের ক্ষতি এবং অন্যান্য যে জাহাজগুলো রয়েছে সেই ন্যারো রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অন্যান্য যে জাহাজগুলো রয়েছে তাদের যেন কোনো ক্ষতি করে এমন কোনো কাজ সেই জাহাজগুলো করতে পারবে না। যদি সেই জাহাজগুলো কন্টিনিউয়াসলি কাজগুলো করে তাহলে এই বর্ডারিং যে কান্ট্রিজ গুলো রয়েছে তারা সেই জাহাজের এগেইনস্টে অ্যাকশন গ্রহণ করতে পারবে। তো ফর এক্সাম্পল আমরা দেখেছি যে সুয়েজ কানালে কিন্তু এভার গিভেন নামের একটা জাপানিজ শিপ কিন্তু কি হয়েছিল, হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগের কারণে, এবং অনেক ক্ষেত্রে সেটা তাদের
অতিরিক্ত পণ্য বহনের কারণেও। তো সব মিলিয়েই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে সেই জাহাজটা কিন্তু সুয়েজ কানালে আটকে পড়েছিল এবং আটকে প্রায় ১ মাসের কাছাকাছি সময় সেটা আটকে ছিল এবং সেখানে সেই যেই প্যাসেজওয়েটা আছে, সেই ন্যারো প্যাসেজওয়ে, যদিও সেটা ইন্টারন্যাশনাল স্ট্রেটের ভিতরে পড়ে না, বিকজ ইট ইজ এ ক্যানাল, মানে একটা খালের মতো আর কি, বেসিক্যালি একটা আন্তর্জাতিক সমুদ্রের একটা খাল। তো এই খালের মধ্যে সে আটকে পড়েছে। সো সে যদি সেফটিটা মেনটেন করতো প্রপারলি, ইন দ্যাট কেস উই উড নট হ্যাভ দ্যাট ইনসিডেন্ট, সেই ঘটনাটা কিন্তু সেখানে নাও ঘটতে পারতো। সো ইন্টারন্যাশনাল স্ট্রেটের ক্ষেত্রেও বিষয়টা এরকম যে অন্য কোনো জাহাজকে অবশ্যই সেফটিটা মেনটেন করতে হবে এবং অলসো তাকে তার যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেই বর্জ্য পদার্থগুলো দিয়ে সে যেন সেই ইন্টারন্যাশনাল স্ট্রেটটাকে কলুষিত না করে, এই বিষয়টাও তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিকজ দিজ ইন্টারন্যাশনাল স্ট্রেটস আর in many cases they are very narrow and they are rich in natural diversity, they are rich in natural resources. So এই স্ট্রেট যে লাইনগুলো রয়েছে, যে অঞ্চলগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ন্যাচারাল ডাইভার্সিটিটা অনেক বেশি থাকে এবং সেখানে যদি পলিউশনটা হয় তাহলে অন্যান্য অঞ্চলের চেয়ে সেখানে ক্ষতিটা অনেক বেশি হবে, বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ট্রেড পয়েন্টস and through that region many ships converge, মানে অনেক জাহাজ কিন্তু যাওয়া আসা করে সেই অঞ্চলগুলো দিয়ে। The airspace above international straits remains open at all times to transit passage. Such passage must be continuous and expeditious and must be undertaken in the normal mode of flight for the respective type of aircraft. এয়ারক্রাফটের ক্ষেত্রেও নিয়মটা প্রায় কাছাকাছি রকম। এয়ারক্রাফটের ক্ষেত্রে সেই যাতায়াতটা, সেই ইন্টারন্যাশনাল স্ট্রেটের উপর দিয়ে যে যাতায়াত, সেই যাতায়াতটা হতে হবে নর্মাল, কোনো রকম থ্রেটনিং ওয়েতে কিংবা কোনো স্পাইং এর জন্য কিংবা কোনো রকম হামলা করার জন্য সেই বিমানকে ব্যবহার করা যাবে না। বিমানের যাতায়াতটা হতে হবে স্বাভাবিক এবং নন থ্রেটনিং, মানে কোনো ধরনের ক্ষতিকর উদ্দেশ্যমূলক যেন না হয়, এই বিষয়ে অবশ্যই সেই বিমানকে সতর্ক থাকতে হবে। The aircraft must refrain from any act of hostility but may engage in activities that are consistent with their security and the security of accompanying surface and subsurface forces. তো এই ক্ষেত্রে এয়ারক্রাফটকে একটা জিনিস এখানে বলা হয়েছে যে কোনো থ্রেটনিং অ্যাক্টিভিটি করা যাবে না, কোনো হস্টিলিটিতে এয়ারক্রাফট অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু গ্রাউন্ডে যেই জাহাজগুলো রয়েছে, যেই ফোর্স রয়েছে, ফর এক্সাম্পল এমন যদি হয় যে কিছু কিছু এয়ারক্রাফট রয়েছে, মিলিটারি এয়ারক্রাফট রয়েছে যারা হচ্ছে রেডার এয়ারক্রাফট, যে গ্রাউন্ডে যে মিলিটারি অ্যাসেট গুলো রয়েছে, ফর এক্সাম্পল ট্যাঙ্কস, তারপরে হচ্ছে আপনার মর্টার্স, তারপরে হচ্ছে আপনার ক্যাননস, তো এই ধরনের যে গ্রাউন্ডের ফ্যাসিলিটি গুলো রয়েছে, রকেটস যেগুলো আছে, সেগুলোকে রাডারের মাধ্যমে তারা সাপোর্ট দিয়ে থাকে। তো সাপোর্টের জন্য সেখানে এয়ারক্রাফট চলতে পারবে, বাট ইট শুড নট বি থ্রেটনিং টু দ্য বর্ডারিং স্টেট। আমি যদি এমন ভাবে কাজ করি যেটা আমার পারপাসটা পিসফুল হতে পারে কিন্তু সেটা অন্য দেশের জন্য থ্রেটনিং, সেই ক্ষেত্রে সেই দেশ আমার এয়ারক্রাফটকে রিজেক্ট করতে পারে, বলতে পারে যে এই অঞ্চল দিয়ে তোমার এয়ারক্রাফট চলতে পারবে না। সো এই ট্রানজিটের ক্ষেত্রে আমরা এই জিনিসটাই দেখছি যে ট্রানজিট মাস্ট অলওয়েজ বি পিসফুল থ্রু ইন্টারন্যাশনাল স্ট্রেটস। A state bordering an international strait may adopt laws and regulations relating to the loading or unloading of any commodity, currency, or person in contravention of the customs, fiscal, immigration, or sanitary laws and regulations of the bordering state. So এই যে অঞ্চলটা ইন্টারন্যাশনাল স্টেট, সেখানে আমরা দেখছি একই রকম টেরিটোরিয়াল ওয়াটারের ক্ষেত্রে যেভাবে স্পেসিফিক রুলস এন্ড রেগুলেশনস গুলো টেরিটোরিয়াল স্টেট গুলো যারা আছে তারা যেভাবে তৈরি করতে পারে, তেমনি ইন্টারন্যাশনাল স্টেটের ক্ষেত্রেও বর্ডারিং স্টেটও কিন্তু কি করতে পারে, সেই রুলস রেগুলেশন তৈরি করতে পারে এবং রুলস রেগুলেশনটা সেই অঞ্চলটাতে অ্যাপ্লাই করতে পারে। According to the Law of the Sea Convention, there are two additional duties of a state bordering a strait. So আইন তৈরি করার পাশাপাশি আরো দুইটা দায়িত্ব রয়েছে বর্ডারিং স্টেটের। নাম্বার ওয়ান is that give appropriate publicity to any danger to navigation or overflight within or over the strait of which it has knowledge. তো এই স্ট্রেট যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে যদি কোনো রকম থ্রেট থাকে, কোনো ধরনের ক্ষতিকর কোনো বস্তু থাকে, ক্ষতিকর কোনো বিষয় থাকে যেটা জাহাজের জন্য ক্ষতিকর হবে,
সেখানে চলাচলের জন্য ক্ষতিকর হবে, অবশ্যই বর্ডারিং স্টেটের দায়িত্ব হচ্ছে অন্যান্য রাষ্ট্রকে, অন্যান্য জাহাজগুলোকে এই ব্যাপারে যত দ্রুত সম্ভব অবহিত করা। The second is that it should, by agreement with user states, cooperate in the establishment and maintenance of necessary navigational and safety aids or other improvements in aid of international navigation. তো ইন্টারন্যাশনাল ন্যাভিগেশনটাকে ফ্যাসিলিটেট করার জন্য, আন্তর্জাতিক সমুদ্র পথে যাতায়াতটাকে আরো বৃদ্ধি করার জন্য, এবং সেই ইন্টারন্যাশনাল স্ট্রেট অঞ্চলে যেন সুষ্ঠুভাবে জাহাজগুলো এবং উড়োজাহাজগুলো চলাচল করতে পারে, সেই জন্য যদি কোনো নিয়ম কানুন তৈরির প্রয়োজন হয়, তাহলে যে জাহাজগুলো চলছে, যে দেশের জাহাজগুলো চলছে, উড়োজাহাজগুলো সেই অঞ্চল দিয়ে যাচ্ছে, সেই দেশগুলোর সাথে কোঅপারেট করবে এবং কোঅপারেট করে কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশনস যদি তৈরি করার প্রয়োজন হয়, তাহলে সেগুলো সেই বর্ডারিং স্টেটগুলো তৈরি করবে। সুতরাং এখানে আমরা দেখছি যে বর্ডারিং স্টেটের কিন্তু তিনটা দায়িত্ব রয়েছে। নাম্বার 1 ইজ টু মেক লস, যে আইন তৈরি করতে হবে এবং আইনগুলোকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2 ইজ টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট পাবলিসিটি টু এনি ডেঞ্জার, কোনো একটা ডেঞ্জার যদি থাকে, কোনো ক্ষতিকর বিষয় থাকে, সেটা সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। এন্ড নাম্বার 3 ইজ টু কোঅপারেট উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য যে কান্ট্রিজ গুলো রয়েছে, অন্যান্য কান্ট্রিজ গুলোর যে জাহাজগুলো রয়েছে, তাদের সাথে কোঅপারেট করে প্রয়োজনে নতুন আইন কানুন তৈরি করতে হবে, যাতে সেখানে ব্যবসা বাণিজ্যটা আরো বৃদ্ধি পায় এবং সুষ্ঠুভাবে সেখানে যাতায়াত করা যায়। So this is the lecture content regarding the international strait. আন্তর্জাতিক যে স্ট্রেট গুলো রয়েছে, স্ট্রেট অঞ্চলগুলো রয়েছে, আমরা এখানে দেখছি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই স্ট্রেট গুলো রয়েছে, এবং আমরা দেখছি যে এখানে আপনারা যদি দেখেন যে এই অঞ্চলগুলো খুব ন্যারো অঞ্চল, এবং এই জায়গাগুলো দিয়ে কিন্তু প্রচুর জাহাজ যাওয়া আসা করে, বিকজ these are very important trade points of international sea. আন্তর্জাতিক সমুদ্র পথে এই যে অঞ্চলগুলোই কিন্তু ট্রেড পয়েন্ট, বিকজ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক একটা শহর থাকে, একটা বন্দর থাকে, এবং প্রত্যেকটা বন্দরেই কিন্তু প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। ফর এক্সাম্পল আমরা এখানে দেখছি যে টার্কি, টার্কি যে রাষ্ট্রটা আছে, এই টার্কির ইস্তানবুল অর কনস্টান্টিনোপল ওল্ড নেম, তো এই ইস্তানবুল যেই শহরটা বর্তমানে টার্কির রাজধানী, এই রাজধানীও কিন্তু এরকম একটা স্ট্রেটের মধ্যে আছে। ইট ইজ আ পোর্ট সিটি, এবং এই পোর্ট সিটিও কিন্তু একটা স্ট্রেটের মধ্যে অবস্থিত। এই স্ট্রেট দিয়ে কিন্তু একটা অঞ্চল থেকে আরেকটা ব্ল্যাক সি যেটা আছে, এই ব্ল্যাক সিতে যাতায়াত করা যায়, এবং এই অংশটা অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদেরকে ওপেন রাখতে হবে সকল পিসফুল পারপাসে, যেন অন্যান্য জাহাজগুলো সেখান দিয়ে যাতায়াত করতে পারে। সো এরকম বিভিন্ন দেশগুলোরও এরকম বিভিন্ন রকম স্ট্রেট এর মধ্যে রয়েছে, এবং স্ট্রেট গুলো এই জন্যই আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলগুলো দিয়ে অনেক বেশি পরিমাণে বাণিজ্য এবং বিভিন্ন রকম সম্পদ পরিবাহী, যেমন তেল সম্পদ, গ্যাস সম্পদ, এই ধরনের যে ন্যাচারাল রিসোর্স গুলো রয়েছে, সেই রিসোর্স পরিবাহী জাহাজগুলো কিন্তু যাতায়াত করে থাকে। So that is why international straits are very important to us. So if you have any question regarding international straits, you can ask now. আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো মন্তব্য থাকে ইন্টারন্যাশনাল স্ট্রেট সম্পর্কে, তাহলে আপনারা নিঃসংকোচে করতে পারেন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনাদের এখন কোনো প্রশ্ন নেই। অসুবিধা নেই, এই মুহূর্তে যদি কোনো প্রশ্ন নাও আসে, পরবর্তীতে যদি কোনো প্রশ্ন অ্যারাইজ করে, সেক্ষেত্রে আপনারা, আমাদের ডিসকাশন ফোরাম তো ওপেন আছে, সেখানে আপনারা যখন ইচ্ছা তখনই আপনারা কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নটা করতে পারবেন। ওকে, সো নাও লেটস গো টু archipelagic waters. Archipelagic waters, this is also an important part of the law of the sea, so let's learn about it. An archipelago, sometimes called an island group or island chain, is a chain, cluster or collection of islands, or sometimes a sea containing a small number of scattered islands. So আমরা সাধারণত কিন্তু আইল্যান্ড গ্রুপ বলতে এমন দেশগুলোকেই বুঝি, এমন অঞ্চলগুলোকেই বুঝি যে সেগুলো হচ্ছে ছোট 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 বিভিন্ন দ্বীপের সমন্বয়ে গঠিত অঞ্চল। আর্কিপেলাগো হচ্ছে মূলত এই ধরনের অঞ্চলগুলোকে আমরা বুঝে থাকি। আর্কিপেলাগো নিয়ে যদি আমরা সার্চ করি, সেখানে ইমেজ সার্চেই দেখতে পারবো যে এই যে এখানে যে আমরা দেখছি যে there are lots of individual
আইল্যান্ডস দ্যাট আর স্ক্যাটার্ড অল অ্যারাউন্ড, প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো স্ক্যাটার্ড অবস্থায় আছে। সো আমরা আমাদের কাছে এখন অনেক দূর থেকে মনে হচ্ছে এগুলো খুব ছোট, কিন্তু আসলে এগুলো ছোট না, এগুলো এক একটা বড় বড় পাহাড়ের মতো। এবং এই এই অঞ্চলগুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু মানুষজন বসবাস করে। এখানে আমরা দেখছি যে জাহাজ রয়েছে এখানে, এখানে এই অঞ্চলটাতে আমরা দেখছি এখানে কিন্তু মানুষের বসতি রয়েছে। তো এরকম ইন্ডিভিজুয়াল যেই দ্বীপপুঞ্জগুলো রয়েছে, দ্বীপপুঞ্জগুলো নিয়েই কিন্তু দেখা যায় আর্কিপেলাগো গঠিত হয়। এবং এই দ্বীপপুঞ্জগুলোর মধ্যবর্তী যে সমুদ্রের পানিটা আছে, এটা তো সমুদ্রেরই অংশ, কিন্তু এই অংশটাকে আমরা বলছি আর্কিপেলাজিক ওয়াটার্স। সো এই জন্যই আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ এ ইউনিক সিচুয়েশন। এই ইউনিক সিচুয়েশনটা কি এবং কেন হচ্ছে এবং সেটার জন্য কি কি রুলস রেগুলেশন আছে, এটা আমরা এখন জানবো। So Indonesia, Andaman and Nicobar Islands, Japan, the Philippines, Maldives and are all examples of well-known archipelagos. তো আর্কিপেলাগো অঞ্চলটা সাধারণত আমরা দেখি যে প্যাসিফিক আইল্যান্ডের মধ্যে বেশি, এবং ইন্ডিয়ান আইল্যান্ডের মধ্যে আছে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। তারপর আমাদের যে মালদ্বীপস রয়েছে, মালদ্বীপস, এই মালদ্বীপসও কিন্তু একটা আর্কিপেলাজের মধ্যেই পড়ে, কারণ মালদ্বীপসও অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত। আর ইন্দোনেশিয়া তো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আর্কিপেলাজিক স্টেট। ইন্দোনেশিয়াতে 27,000-এর মতো আইল্যান্ডস আছে। সো 27,000 আইল্যান্ডের কথা আপনি চিন্তা করেন, এই 27,000 আইল্যান্ড নিয়ে ইন্দোনেশিয়া রাষ্ট্রটি গঠিত। ওকে, so I have also attached a photo of the parts of Indonesian archipelago. So এটা হচ্ছে মাত্র একটা পার্ট, খুব ক্ষুদ্র একটা ইন্দোনেশিয়ার অঞ্চল। এই ক্ষুদ্র অঞ্চলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে কতগুলো কিন্তু আলাদা আলাদা আইল্যান্ড আছে। প্রত্যেকটা আইল্যান্ডই কিন্তু একটা দেশের বাউন্ডারি বা একটা দেশের যে সি বাউন্ডারি আছে, এই সি বাউন্ডারিটা নির্ধারণ করার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই যে এখানে পয়েন্টটা আছে, আর্কিপেলাজিক ওয়াটারটা কিন্তু কাউন্ট করা হয় 1 পয়েন্ট, একদম শেষ পয়েন্ট থেকে শুরু করে লাইন টেনে আরেকটা পয়েন্ট পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে লাইন টেনে আরেকটা পয়েন্ট পর্যন্ত, মানে এভাবে একদম আউটার মোস্ট পয়েন্ট থেকে শুরু করে এভাবে কিন্তু তার যে সমুদ্র সীমাটা আছে এটা নির্ধারণ করা হয়। এবং ভিতরের দিকে যে সমুদ্রের পানিটা থাকে সেটাকে কিন্তু আর্কিপেলাজিক আমরা ওয়াটার বলছি, এবং সেখানে তার অধিকারটা তার ইন্টারনাল না হলেও তার টেরিটোরিয়াল ওয়াটারের মতো। সো অন্যান্য দেশের জাহাজ কিন্তু বাইরের অঞ্চলটাতে যাতায়াত করতে পারবে, কিন্তু এই ভিতরের অঞ্চলটাতে যাতায়াত করার ক্ষেত্রে তাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেটা অনেক ক্ষেত্রেই অন্যান্য ক্ষেত্রে থাকে না। So Article 46.1 of the 1982 United Nations Convention on the Law of the Sea defines the archipelagic state as a state constituted wholly or by one or more archipelagos and may include other islands. So archipelagic state এর সংজ্ঞা আর্টিকেল 46.1 এ দেওয়া আছে, এবং সেখানে বলা হয়েছে যে আর্কিপেলাজিক আইল্যান্ড কিংবা আর্কিপেলাগো নিয়ে গঠিত কোন একটা দেশকে আমরা বলবো আর্কিপেলাজিক স্টেট। The new regime adopted by the United Nations Convention on the Law of the Sea guarantees the archipelagic state an impressive expansion of its maritime areas. তো মেরিটাইম এরিয়ার ক্ষেত্রে, মেরিটাইম অঞ্চলের ক্ষেত্রে আর্কিপেলাজিক স্টেট গুলো কিন্তু একটা বড় অংশ পায় কিংবা বড় একটা সুবিধা পায় আমাদের এই কনভেনশন থেকে। In addition to its rights to the territorial sea, the adjacent area, the exclusive economic zone and the continental shelf, as in other maritime states, it also exercises sovereignty over waters within the archipelagos baselines that determine the maritime extensions of the archipelagic state called archipelagic water. So আমরা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, ফর এক্সাম্পল আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানে আমরা দেখব যে বাংলাদেশে কিন্তু কোনো আর্কিপেলাজিক ওয়াটার নেই, কারণ বাংলাদেশে সেরকম স্ক্যাটার্ড আইল্যান্ড তেমন নেই। শুধুমাত্র কি আছে, ভোলা নামের একটা আইল্যান্ড আছে, কিন্তু সেটাও আমাদের ভিতরে আর কি। বেসিকলি ইট ইজ ইনসাইড দ্য বর্ডার অফ দ্য বাংলাদেশ, বাংলাদেশের যে ল্যান্ডের যে বর্ডারটা আছে সেটার ভিতরে। আবার আমাদের যে সেন্ট মার্টিন যে আইল্যান্ড আছে, অবভিয়াসলি ইট ইজ এন ইম্পর্টেন্ট আইল্যান্ড, বাট সেন্ট মার্টিন আইল্যান্ডটা এছাড়া সেরকম ছেড়াদ্বীপ এবং আরো কিছু আইল্যান্ডের সমন্বয়ে যদি সেখানেও আর্কিপেলাজিক ওয়াটার থাকতো, যে মাঝখানে এরকম পার্মানেন্ট সামুদ্রিক ওয়াটারওয়ে আছে, একদম পার্মানেন্ট, তাহলে আমরা বলতে পারতাম যে সেখানে আর্কিপেলাগো আছে। কিন্তু ছেড়াদ্বীপের সাথে সেন্ট মার্টিন আইল্যান্ডের পার্থক্যটা হচ্ছে, মানে সেখানে যে
যতটুকু দূরত্বই থাকুক না কেন, লো টাইডের সময় কিন্তু সেখানে আবার হেঁটে হেঁটে যাওয়া যায়। এখন সেখানে যদি হেঁটে হেঁটে যাওয়া যায় তাহলে তো সেখানে সেখানে কোনো রকম পার্মানেন্ট কি বলে ওয়াটারওয়েজ নেই। হাই টাইড যখন হয় তখন আপনার বোটস যেগুলো আছে মানে শ্যালো ওয়াটারে যেগুলো চলতে পারবে জাহাজ, সেগুলো যেতে পারে, কিন্তু জাহাজ বা পণ্যবাহী জাহাজ কিন্তু সেই পানি দিয়ে যেতে পারবে না। দ্যাট ইজ ওয়াই উই ক্যানট কল ছেড়াদ্বীপ অ্যান্ড দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড অ্যান্ড আর্কিপেলাগো। ইটস অ্যান আইল্যান্ড, এটা হচ্ছে আইল্যান্ড। ছেড়াদ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডের একটা অংশ। যাই হোক, তো আর্কিপেলাগো হচ্ছে এমন এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশন আমরা দেখছি অনেকগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দ্বীপ থাকবে, সেই দ্বীপগুলোর মাঝখানে সমুদ্রের পথ থাকবে এবং সেই পথটাকে আমরা বলি আর্কিপেলাজিক ওয়াটার্স। If the country is an archipelago or has an archipelago under it, a baseline is drawn between the outermost points of the islands. Provided that these islands are close to each other, all water inside this is called archipelagic waters. Archipelagic ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এটা এভাবেই কাউন্ট করা হয় যে প্রত্যেকটা আইল্যান্ডের থেকে একদম আউটার মোস্ট যে আইল্যান্ড আছে, যে আমরা যদি ধরে নেই যে এখানে এই অঞ্চলটার মধ্যে সে আউটার মোস্ট যে আইল্যান্ডটা আছে সেই পয়েন্ট থেকে ধরে আরেকটা পয়েন্ট থেকে ধরে আরেকটা, এভাবে করে 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 সম্পূর্ণ বর্ডারটা ঠিক করা হবে এবং ভিতরে যে অঞ্চলটা থাকবে, ভিতরে যে পানিটা থাকবে, সেটাকে আমরা বলবো আর্কিপেলাজিক ওয়াটার্স। The situation of archipelago states has been raised since the 1920s, when intensive discussions were held in various scientific societies concerned with the study of international law on the question of the territorial waters of the islands. So 1920 সাল থেকে কিন্তু যে আর্কিপেলাজিক স্টেট গুলো রয়েছে তাদের একটা কনসার্ন ছিল যে আন্তর্জাতিক আইন যে এই ক্ষেত্রে এখন পর্যন্ত ডেভেলপ হয়নি, মানে তখন তো অতটা ডেভেলপ ছিল না, তখন সেই আইনগুলো ছিল না, তো সেক্ষেত্রে তখন থেকেই তারা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এই বিষয়ে আলোচনা করে এসেছে যে আমাদের বাউন্ডারিটা কি হবে, বিকজ তারা তাদের যেই কোস্টাল রাইটস আছে এবং তাদের যে ন্যাচারাল রিসোর্সের রাইট রয়েছে সেই রাইটটা সম্পর্কে তখন থেকেই সচেতনতা সেখানে গ্রো করা শুরু করেছিল। The International Court of Justice, in its famous judgment in the fisheries case between Britain and Norway in 1951, ব্রিটেনের সাথে বা ইউকের সাথে নরওয়ের একটা লিগ্যাল ব্যাটল হয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, উইচ ওয়াজ রিগার্ডিং ফিশিং, মানে সমুদ্রে মাছ ধরা সংক্রান্ত বিষয়, এবং সেই সালটা ছিল 1951। It addressed the issues of coastal archipelago states with regard to the drawing of the baseline from which the territorial sea would be measured in such cases. তো এই যে কেসটা হয়েছিল সেই কেসটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তখন এই আর্কিপেলাজিক স্টেট এবং আর্কিপেলাজিক স্টেটের বাউন্ডারিটা যে বেজ লাইন থেকে কাউন্ট করা শুরু হবে নাকি আউটার মোস্ট পয়েন্ট থেকে কাউন্ট করা শুরু হবে, এই বিষয়টা সংক্রান্ত রায় আমরা পেয়েছি এবং তখন থেকেই সেটা ডেভেলপড হয়েছে যে না, যে আইল্যান্ডগুলোর আউটার মোস্ট পয়েন্ট থেকে আরেকটা আউটার মোস্ট পয়েন্টে আমরা কিন্তু বর্ডার ক্রিয়েট করতে পারি এবং তার ভিতরেটা হচ্ছে ইন্টারনাল অনেক ক্ষেত্রে তার টেরিটোরিয়াল ওয়াটারের মতোই সেটাকে কাউন্ট করা হবে এবং সেটাকে আমরা আর্কিপেলাজিক ওয়াটার বলবো। Some archipelagic states have attempted to invoke the judgment of the International Court of Justice in the case of fisheries and to consider the water between their islands as internal waters, although the distance of these islands are far apart. তো অনেক আর্কিপেলাজিক স্টেট কিন্তু সেই জাজমেন্টের উপর বেস করে, সে 1951 সালের যে জাজমেন্টটা হয়েছিল ফিশারিজ কেসে ইংল্যান্ডের সাথে নরওয়ের যে কেসটা, তো সেই কেসের যে জাজমেন্টটা, সেই জাজমেন্টের উপর বেস করে তারা একটা আউটার মোস্ট পয়েন্ট থেকে শুরু করে আরেকটা আউটার মোস্ট পয়েন্টে লাইন ড্র করে এবং লাইন ড্র করে বলে যে ভিতরেরটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারনাল ওয়াটার। এখন ইন্টারনাল ওয়াটার কিন্তু টেরিটোরিয়াল ওয়াটার থেকে ডিফারেন্ট। আমরা যদি ইন্টারনাল ওয়াটার্স লিখে সার্চ করি তো এখানে আমরা দেখবো যে ইন্টারনাল ওয়াটারটা হচ্ছে বেসিকলি নদ নদী খাল বিল যেগুলো আছে আর কি, মানে যেটা আমার মূল ল্যান্ডম্যাসের ভিতরে, আমার ল্যান্ডের ভিতরে যেটা, সেটাকে আমরা বলতে পারবো ইন্টারনাল ওয়াটার। কিন্তু সমুদ্রে ইন্টারনাল ওয়াটারটা কাউন্ট করা খুব কঠিন একটা কাজ, কারণ সমুদ্র কখনো ইন্টারনাল হবে না, সমুদ্র সবসময় ল্যান্ডের থেকে বাইরে বা এক্সটার্নাল।
আচ্ছা, ইন্টারনাল ওয়াটারটা এখানে এই ম্যাপের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখবো যে এই যে ভিতরের যে অঞ্চলটা আছে, এই ভিতরের অঞ্চলটাকে আমরা ইন্টারনাল ওয়াটার বলতে পারি, কারণ এই দুই পাশে একটা রাষ্ট্রেরই বাউন্ডারি রয়েছে। এবং এখানে মূলত এই অঞ্চলটাতে সমুদ্রের অংশ নেই। যদি নদীর মোহনাটা যেখানে শেষ, ইন্টারনাল ওয়াটারও সাধারণত সেখানেই শেষ হয়ে থাকে, মানে নদীর মোহনাটা পর্যন্ত বেসিক্যালি। Okay. The sovereignty of the state over its archipelagic waters extends to the airspace above archipelagic waters, as well as to its waters and subsoil and to its living resources. তো archipelagic water যে অঞ্চলটা, সেই অঞ্চলটার মধ্যে এয়ার স্পেসটা যেটা আছে, মানে উপরে যে আকাশসীমা, এই আকাশসীমাতেও কিন্তু যদি যেতে হয় কোনো বিমানকে, তাহলে আর্কিপেলাজিক স্টেটের অনুমতি নিয়েই সে জায়গায় ফ্লাই করতে হবে, অনুমতি ছাড়া সে ফ্লাই করতে পারবে না। এবং সেখানে যদি মাছ ধরতে হয় তাহলে অনুমতি নিয়ে মাছ ধরতে হবে, অনুমতি ছাড়া আর্কিপেলাজিক ওয়াটারে মাছ ধরা যাবে না। এবং সেই আর্কিপেলাজিক ওয়াটারের নিচে যে তেল গ্যাস রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক সম্পদগুলো উত্তোলন করতে গেলেও আর্কিপেলাজিক স্টেটের অনুমতি ছাড়া সেই প্রাকৃতিক সম্পদগুলো উত্তোলন করা যাবে না। তো এক্ষেত্রে আমরা দেখছি যে এখন পর্যন্ত আর্কিপেলাজিক ওয়াটার্স এর যে লিগাল স্ট্যাটাসটা, it is not absolutely clearly defined, because some state regard archipelagic water as its own internal water, and some other state regard it as their territorial water. মানে সেটা কি আদৌ টেরিটোরিয়াল ওয়াটার হবে নাকি সেটা তার ইন্টারনাল ওয়াটার হবে, এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কিন্তু নিশ্চয়তা আসেনি। তো এটা ডিপেন্ড করে হচ্ছে সেই রাষ্ট্রটা, অ্যাকচুয়ালি যে আর্কিপেলাজিক স্টেট আছে, সেই আর্কিপেলাজিক স্টেটটা সেই অঞ্চলটাকে কিভাবে কন্ট্রোল করে, এবং সে অঞ্চলটাকে কন্ট্রোল করার জন্য তারা কিরকম আইন কানুন সেখানে অ্যাপ্লাই করেছে। তো আমাদেরকে ইন্ডিভিজুয়াল কেস দেখতে হবে, ইন্ডিভিজুয়াল কান্ট্রির রুলস, রেগুলেশনস, লস রিগার্ডিং দ্যাট এরিয়া, এগুলো দেখতে হবে। দেখার পর তখন আমরা বলতে পারবো যে সে আর্কিপেলাজিক ওয়াটারের স্ট্যাটাসটা কি, এবং সেখান দিয়ে আদৌ জাহাজগুলো কোন রকম প্রায়র পারমিশন ছাড়া যাতায়াত করতে পারবে কি পারবে না। সো ইট ডিপেন্ডস on the practice of the individual states. Okay, so this is the lecture on archipelagic waters. If you have any question regarding the archipelagic waters, you can ask now. যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর্কিপেলাজিক ওয়াটার সংক্রান্ত, তাহলে আপনারা এখন করতে পারেন। Okay, I can take it as you do not have any question regarding the lecture and you have understood the lecture content. লেকচার কন্টেন্ট বুঝতে পেরেছেন বলেই আমি ধারণা করছি। তো আশা করা যায় কোনো অসুবিধা হবে না আপনাদের। এবং লেকচার কন্টেন্ট যদি ইন ফিউচার বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন যদি অ্যারাইজ করে, এবং পরবর্তীতে যারা এই ভিডিও রেকর্ডিংটা দেখবেন তাদেরও যদি কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে ইউ আর ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন in the comment section in the discussion forum, and I will answer accordingly. So with that, I am going to end today's class now, and I will also hope that more of you will join. So আজকের পার্টিসিপেশন এর পরিমাণটা অনেক কম, এটা দেখে আমি কিছুটা আশাহত হয়েছি। আশা করা যায় পরবর্তী ক্লাস থেকে আপনারা সবাই চেষ্টা করবেন যেন অনলাইনে আপনারা সরাসরি ক্লাসটা করতে পারেন। So I hope all of you will be present in the next class. So thank you all, and with that I am ending the class. Thank you.